অভ্যেসটা আর কোনো পরিবর্তন হলো না, সব সময় লেট। কি যে করে ওপরওয়ালা জানে। এত বিরক্ত লাগে। ওই তো আসছে। রিক্সাটা এসে দাঁড়ালো অদিতির সামনে। এক লাফ দিয়ে চন্দন নেবে বলল, দেরি হয়ে গেল, কিছু মনে করো না। ছবিটা একটু বাকি ছিল, শেষ তুলির টানটা দিতে গিয়ে দেরি হয়ে গেল। তোমাকে আজ বেশ সুন্দর দেখাচ্ছে। অদিতি, আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তোমাকে এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। চন্দন, খুব ভালো করেছো, অনেকদিন বিয়ে করব ভাবছি। অদিতি, চন্দন, একটু সিরিয়াসলি ভাবো, ওরা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, আমি আজই বিয়ে করে নেব। চন্দন, হ্যাঁ, আজই আমরা বিয়ে করে নেব, তুমি কোনো চিন্তা করো না। অদিতি, মজা করো না, তোমার বাবা মাকে কি বলবে? বিয়ে করে আমরা কোথায় উঠবো? চন্দন, বাবা মা আমাকে বিয়ে করলে বাড়িতে ঢুকতে দেবে না। তাহলে দাঁড়াও, শ্যামলকে একটা ফোন করি। শ্যামল বলল, হ্যাঁ বল ভাই। চন্দন, শ্যামল, একটু সাহায্য করবি ভাই, কিছু টাকা আর একটা থাকবার ব্যবস্থা করে দিবি। শ্যামল বলল, কেন রে, বাড়ি থেকে বের করে দিল শিল্পীকে? চন্দন, আরে না রে, আমি বিয়ে করছি তাই, জানিস তো বাবা বাড়িতে ঢুকতে দেবে না। দেখ না একটু ভাই, কিছু একটা ব্যবস্থা করে দে, আমি কলেজ মাঠে অপেক্ষা করছি। শ্যামল, ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমার বকুলতলার ফ্ল্যাটটা খালি আছে, তোরা ওখানে থাকার ব্যবস্থা কর। আমি ফ্ল্যাটের চাবি নিয়ে 1 ঘন্টার মধ্যে তোর কাছে পৌঁছে যাচ্ছি। ভাড়া লাগবে কিন্তু, ওখানে বন্ধু বলে কোনো অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না। চন্দন, আরে ঠিক আছে, তুই আয়। অদিতি আর চন্দন শ্যামলের ফ্ল্যাটে ভাড়া থাকতে লাগলো। চন্দনকে অদিতির বাবা মা চেনেন, ছেলে হিসেবে খুব ভালো, কিন্তু ও শিল্পী, ছবি আঁকে, বিভিন্ন সেমিনারে ওর এক্সিবিশন হয়। তাছাড়া হোর্ডিং, ব্যানার, পোস্টার এগুলো ডিজাইন করে। রোজগার মোটামুটি চলে যায়, কিন্তু মেয়েকে চন্দনের সাথে বিয়ে দেবে এটা মোটেও মেনে নেবেন না। অদিতি 2-1বার মাকে বলতে চেষ্টা করেছিল, কিন্তু সে কথার কেউ পাত্তাই দেয়নি। তাই বাধ্য হয়ে অদিতি বাড়ি থেকে বেরিয়ে আসে। আর চন্দন বিয়ে করবে সে কথা বলার সাহসও নেই, কারণ ওর একটা বোন আছে, তাকে বিয়ে না দিয়ে নিজে বিয়ে করব বলবে কিভাবে বাড়িতে? তাই সেও এভাবে বিয়ে করতে বাধ্য হলো। অদিতির সঙ্গে চন্দনের প্রেম 5 বছরের। ওদের পরস্পরের প্রতি ভালোবাসা খুবই গাঢ়। কেউ কারোর সঙ্গে কথা না বলে, দেখা না করে একদিনও কাটাতে পারে না। এত দীর্ঘদিন সম্পর্কে থাকার জন্য ওরা পরস্পরের উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল। বেশ সুখে শান্তিতে নতুন জীবন শুরু করলো। বন্ধুরা, আমি সন্ধ্যা। আমার এই টেক ফর ইউ গল্পের চ্যানেলে তোমাদের জন্য এই রকম সুন্দর সুন্দর গল্প প্রতি সপ্তাহে 2টো করে নিয়ে আসি। গল্পগুলো শোনার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল। তাহলে আবার গল্পে ফেরা যাক। সামনে পুজো আসছে, তাই অদিতি চন্দনকে বলল, আজকে এই পেন্টিংটা শেষ হয়ে গেলে বিকেলে চলো, আমরা কিছু পুজোর জামা কাপড় কেনাকাটা করে আনি। চন্দন বলল, ঠিক আছে, তুমি রেস্ট নিয়ে নাও, তার মধ্যে আমার এই কাজটা শেষ হয়ে যাবে। বিকেলে দুজনে মার্কেটিং করব বলে বেরিয়ে পড়ল। বেশ কয়েকটা শাড়ি, শার্ট আরো কিছু কেনার পর অদিতি বলল, আজ কিন্তু বাড়ি গিয়ে রান্না করব না, রাতের ডিনারটা বাইরে কোথাও করে নেব। চন্দন বলল,
সে আর বলতে, চলো ওই রেস্টুরেন্টে যাই বলে দুজনে ডিনারটা করে একটা রিকশায় উঠলো বাড়ি ফিরবে বলে। ওদের ফ্ল্যাট থেকে মার্কেটটা খুব একটা দূর নয়। হঠাৎ পিছন থেকে একটা ট্যাক্সি এসে ধাক্কা মারলো ওদের রিকশায়। হাতে জামা কাপড়ের ব্যাগ ধরে থাকায় চন্দন রিকশা থেকে সোজা পড়লো রাস্তায়। আর অদিতি রিকশা ধরে বসেছিল বলে সে সেরকম ভাবে আঘাত পায়নি। অদিতি তাড়াতাড়ি চন্দনকে তুলে রাস্তার ধারে এক দোকানে বসালো। হাতে অসহ্য যন্ত্রণা করছে, পায়ে বেশ চোট লেগেছে। একটু দূরে একটা ওষুধের দোকান দেখে সবাই ধরে ধরে চন্দনকে সেখানে বসালো। সঙ্গে সঙ্গে কিছু ব্যথার ওষুধ দিতে পায়ের ব্যথা একটু কমলো বটে, কিন্তু ডান হাতের আঘাতটা বেশ মারাত্মক। হাতের এক্সরে করে দেখা যায় হাতের দুটো আঙুলের হাড় ভেঙে গেছে। ডাক্তারবাবু এক্সরেটা দেখে ভালোভাবে ব্যান্ডেজ করে 3 মাস বাদে আসতে বলল। ওরা বাড়ি ফিরল। চন্দন মন খারাপ করে বসে আছে। অদিতি বলল, মন খারাপ করছো কেন? কদিন বাদেই তোমার হাত ঠিক হয়ে গেলে তুমি আবার আঁকতে পারবে। চন্দন, হাত ঠিক হতে অনেক সময় লাগবে, ততদিন সংসার চালাবো কিভাবে? বাড়ি ভাড়ার টাকা, ইলেকট্রিকের বিল, গ্যাস, ফোন, বাজার খরচ, কিভাবে কি হবে কিছুই বুঝতে পারছি না। অদিতি, তুমি এত চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। এতদিন তো তুমি সব দায়িত্ব নিয়ে করেছিলে, আজ তোমার অসুবিধাতে আমি দায়িত্ব নেব, এটাই তো স্বাভাবিক। ঠিক একটা ব্যবস্থা করে নেব, 2-4 দিন সময় লাগবে। পরের দিন অদিতি চেনা জানা সবাইকে একটা জবের জন্য বলতে লাগলো। কিছু খোঁজও পেল। অদিতি সিভি নিয়ে বিভিন্ন অফিসে ইন্টারভিউ দিতে শুরু করলো। সেদিন সকালে অদিতি আর চন্দন ব্রেকফাস্ট করছে আর আলোচনা করছে কিভাবে আগামী দিনগুলো চলবে। হঠাৎ মোবাইলে একটা মেল ঢুকলো। অদিতি মেল খুলে চিৎকার করে চন্দনকে জড়িয়ে ধরলো। আমার জব হয়ে গেছে, 15th জয়নিং। চন্দন অদিতির হাত ধরে বলল, তুমি চাকরিতে চলে গেলে আমি যে সারাদিন একা হয়ে যাব। অদিতি বলল, আমি কি সারা জীবন চাকরি করতে যাব? কিছুদিন, তারপর তোমার হাত ঠিক হয়ে গেলে তুমি আবার আঁকবে, কাজ করবে। মন খারাপ করো না, তুমি ফোন করবে আমাকে। আর বেশিক্ষণ নয় তো, 10টা থেকে 5টা, চলে আসবো তাড়াতাড়ি। আমারও কি তোমাকে ছাড়া কাজ করতে ভালো লাগবে? বাড়ির সমস্ত কাজ করে চন্দনের লাঞ্চ, খাবার জল, ফ্লাক্সে চা সব কিছু ঠিকঠাক রেখে অদিতি অফিসে গেল। তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়ায় আসবার সময় কিছু স্ন্যাক্স কিনে বাড়ি আসলো। দুজনে একসঙ্গে খাবে। দিন কয়েক কাজ করার পর একদিন নীলাদ্রি মানে অদিতির বস অদিতিকে ডাকলো। বলল, আজ একটু আমার সঙ্গে যেতে হবে, একটা নতুন সার্ভে প্রজেক্ট আছে, সেটা করতে হবে। কিভাবে কাজটা করবেন আমি সেটা একদিন দেখিয়ে দেব, বাকিটা আপনি করে নেবেন। অদিতি বলল, ওকে স্যার। নীলাদ্রি আর অদিতি গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে। নীলাদ্রি বলল, আমার ভীষণ খিদে পেয়েছে, আপনি নিশ্চয়ই আমার সাথে লাঞ্চ করতে যেতে পছন্দ করবেন না? অদিতি বলল, এ মা, এ কি কথা, কেন যাব না, চলুন, আমি এত খারাপ মনের মানুষ নই। দুজনে লাঞ্চ করে বাকি কাজ সেরে অফিসে ফিরল। তারপর অদিতি নিজের বাড়ি। সারাদিনের পরিশ্রমে সেদিন একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছিল।
চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বাড়িতে ফিরতেই চন্দন বলল, এই কি অবস্থা তোমার? অদিতি বলল, আজ একটা সার্ভের কাজ ছিল, স্পটে যেতে হয়েছিল, তারপর লাঞ্চ করলাম, তারপর অফিস, তারপর বাড়ি। চন্দন, একা একা এইভাবে? অদিতি, না না, একা নয়, বস ছিলেন সাথে। চন্দন, ও, বসের সঙ্গে ঘুরছিলে। তোমাকে ক্লান্ত করে বস নিশ্চয়ই প্রচুর এনার্জি সংগ্রহ করে বাড়ি ফিরলেন। অদিতি, এরকম করে বলো না, অফিসে কাজ করতে হলে এরকম একটু তো যেতেই হবে। শুনে চন্দনের মুখটা বিষণ্ণ হয়ে গেল। চুপচাপ ডিনার করে শুয়ে পড়ল। এখন প্রায়ই অদিতির অফিস থেকে বাড়িতে ফিরতে দেরি হয়। সারাদিন একা একা চন্দন বাড়িতে বসে নানা কল্পনার জাল বুনতে থাকে। হয়তো অদিতি বসের সঙ্গে ঘুরছে, হয়তো অদিতি আমার থেকে দূরে সরে যাচ্ছে, তাই বাড়ি আসার আগ্রহ নেই, দেরি করে। মাঝে মাঝে মনে হয় হাতের ব্যান্ডেজটা খুলে ফেলে জোর করে আবার নিজের কাজ শুরু করি। বারণ করি অদিতিকে, চাকরিতে যেতে হবে না। কিন্তু আমি যে অসমর্থ, অক্ষম, কি করি? সময় যে কাটে না। সেদিন খুব বৃষ্টি। অদিতি কিভাবে বাড়ি ফিরবে তাই চিন্তা করতে করতে চন্দন বারান্দায় অপেক্ষা করতে থাকে। হঠাৎ একটা গাড়ি এসে থামে ওদের বাড়ির সামনে। নীলাদ্রি গাড়ি থেকে বেরিয়ে অদিতিকে গাড়ির সামনের দরজাটা খুলে গাড়ি থেকে নামিয়ে দেয়। আর খেয়ালও করে চন্দন সব ঘটনাটা বারান্দা থেকে লক্ষ্য করছে। অদিতি ডোর বেল বাজাতে থাকে, একবার দুবার, কিন্তু চন্দন দরজা খোলে না। অদিতি চন্দনকে ফোন করে বলে, কি হলো? আমি ভিজে গেছি, দরজা খোলো। চন্দন দরজার সামনে দাঁড়িয়ে বলল, এত সুন্দর বৃষ্টি ভেজা রাতে এই অপদার্থ ব্যক্তির সঙ্গে তোমার রাত কাটাতে ভালো লাগবে? তার থেকে যে তোমাকে ছেড়ে গেল তার সাথে বাকি রাতটুকু কাটাতে পারতে। অদিতি চিৎকার করে উঠল, বলল, চন্দন, কি বলছো তুমি? এই তোমার বিশ্বাস? এই তোমার ভালোবাসা? আমাকে ছোট করতে তোমার একটুও বাঁচছে না? থাকবো না আমি তোমার সঙ্গে, কালই চলে যাব। তুমি রোজগার করতে পারছো না, এতে আমার একটুও কষ্ট হচ্ছে না, কিন্তু তোমার এই ধরনের কথা আমি সহ্য করব না। চন্দন বলল, হ্যাঁ হ্যাঁ, চলে যাও। ভালো তুমিই শুধু বেসেছিলে। সারা দিন আমি একা একা ঘরে পড়ে আছি। আমার মা, বাবা, বোন ওদের ছেড়ে সেদিন বেরিয়ে না আসলে আজ আমাকে এইভাবে দিন কাটাতে হতো না। যাও, চলে যাও। আমার মতো অক্ষম লোকের সাথে তোমাকে থাকতে হবে না। অদিতি, তাই যাব, কালই চলে যাব। পরের দিন কিছু জামা কাপড় কাগজপত্র সঙ্গে গুছিয়ে নিয়ে অফিস গেল। ওখান থেকে বাপের বাড়ি চলে যাবে এই ভেবে নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলো। নীলাদ্রি কালকের ঘটনাকে কেন্দ্র করে কিছু একটা ঘটতে পারে বুঝতে পেরে অদিতির সামনে চেয়ার টেনে বসলো। বলল, কি, কাল রাতে খুব ঝগড়া করেছেন তাই না? ছেলেরা এইরকম স্বার্থপরই হয়। ভালোবাসার জিনিসে কেউ ভাগ বসাতে পারে, আঁচ করতে পারলেই অসুর হয়ে ওঠে। শুনুন, আমার কথা শুনুন। অদিতি ভিজে চোখে নীলাদ্রির দিকে তাকালো। নীলাদ্রি বলল, আমার একটা কথা রাখবেন আপনি? যদি কথা দেন রাখবেন, তাহলেই বলবো। অদিতি, বলুন, রাখবো। নীলাদ্রি বলল, আপনি চাকরিটা ছেড়ে দিন, চন্দনের পাশে থাকুন। আপনি ওর পাশে না থাকলে ও কোনো দিনই সুস্থ হয়ে উঠতে পারবে না। ও মানসিক শারীরিক ভাবে আরো অসুস্থ হয়ে পড়বে। আপনি ভালোবেসে ভালোবাসা বাঁধতে চেয়েছিলেন, সেই বাসাটাই যদি ভেঙে যায় তাহলে আপনি তো হেরে যাবেন।
আমি আপনার বন্ধু হয়ে আপনাকে যখন যেভাবে প্রয়োজন সাহায্য করব। চন্দন এখন কাজ করতে পারছে না, আপনি এই টাকাটা রাখুন, ওকে সুস্থ করে তুলুন। আমি বন্ধু হয়ে পাশে আছি। আর কথা দিন, আমি যদি কখনো অসুবিধায় পড়ি আপনার কাছে সাহায্য চাইবো, করবেন তো সাহায্য? দুজনের বন্ধুত্বের হাসিটা একসঙ্গে বাতাসে মিশে গেল।